আজকের আমাদের গল্প শুরু হয় পদ্মদিঘি গ্রামে, যেখানে একটি সুন্দর মেয়ে ছিল যার নাম সারা। তার সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। গ্রামে প্রতিটি উচ্চবংশীয় পরিবার তাকে তাদের বউ হিসেবে পেতে চাইছিল। একবার যে কেউ তাকে দেখত, সে তার সৌন্দর্যের গান গাইতে শুরু করত। ধীরে ধীরে তার সৌন্দর্যের কথা গ্রামবাসীদের মাঝে ছড়িয়ে পড়ে এবং এখন সবাই চাইছিল যে সে তাদের সাথে বিয়ে করুক। একদিন কিছু ছেলে গ্রামের একটি পুরনো গাছের নিচে বসে হাসি ঠাট্টা করছিল, যে সময় হঠাৎ করে সারার কথা উঠল। যুবকরা বলল, কেন যেন তারা তাকে স্ত্রী হিসেবে পেতে পারে। সেই গাছের নিচে একটি জিনের বাস ছিল, যা সব কথাগুলি শুনছিল। সারার সৌন্দর্যের কথা শুনে তার হৃদয়ে ইচ্ছা জাগ্রত হল যে সেই তার সৌন্দর্য দেখতে চায়। ছেলেদের কথা শুনে তার কৌতূহল আরও বেড়ে গেল। কিছুক্ষণ পর তারা হাসি ঠাট্টা করতে করতে চলে গেল। সারার আরও দুটি বোন ছিল, যারা বয়সে তার থেকে বড় ছিল, কিন্তু দেখতে তারা সারার মতো নয়। সারার মতো একটিও গুণ তাদের মধ্যে ছিল না। এই কারণে তারা দুজন সারার প্রতি ঈর্ষা করতে শুরু করল এবং তাকে তাদের শত্রু মনে করতে লাগল। কারণ যে কোনো সম্পর্ক আসলে তা সারার জন্যই আসত। এমনকি যখন কোনো সম্পর্ক বড় বোনদের জন্যও আসত, তারা সারাকে দেখে সেই সম্পর্কটি দাবি করত। এখন সারা তাদের পথে কাঁটা হয়ে উঠছিল। তারা সবাই সারার প্রতি বিরক্ত হতে লাগল এবং তার প্রতি খারাপ আচরণ করতে শুরু করল। সারার মা বাবা ভাবলেন, কেননা সারার বিয়েটা তার দুই বড় বোনের আগে করা যাক, যাতে বাকি দুই বোনের জন্য ছেলে খুঁজতে কোনো অসুবিধা না হয়। সারা এখন যুবতী হয়ে উঠেছে এবং তার মা বাবা তার বিয়ের ব্যাপারে চিন্তিত ছিলেন। তারা প্রতিদিন কাউকে না কাউকে সম্পর্ক করানোর জন্য বাড়িতে ডেকে নিয়ে আসতেন, যাতে তারা দ্রুত তাদের দায়িত্ব থেকে মুক্তি পেতে পারেন এবং তারপর বাকি দুই মেয়ের বিয়ের পালা আসতে পারে। গ্রাম থেকে অনেক ধনী লোকের সম্পর্কও আসতে শুরু করল, কিন্তু সারার মা বাবা ধনী লোকেদের সাথে সম্পর্ক করতে ভয় পাচ্ছিলেন, কারণ তারা নিজেদের যোগ্য মনে করতেন না। সারার সৌন্দর্য এখন সবার জন্য একটি সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। ছেলেরা সারাকে দেখার অজুহাতে তার বাড়ির চারপাশে ঘুরতে শুরু করল, যার ফলে বাড়ির মেয়েদের বাইরে আসা কঠিন হয়ে পড়েছিল। তার দুই বোন তাকে কথায় কথায় তিরস্কার করত যে তার জন্য সবাই বিপদে পড়েছে। সারা খুব দুঃখিত হয়ে পড়ত এবং ভাবত যে তার তো কোনো দোষ নেই, তাহলে সবাই তার সাথে এমন কেন করছে। একদিন সারা কোনো কাজে বাজারে যাচ্ছিল, যে পথে কিছু ছেলে তাকে বিরক্ত করতে শুরু করল। তারা অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগল। সারা আগে থেকেই দ্রুত হাঁটতে লাগল, যাতে শারীরিক ছেলেদের থেকে পালাতে পারে। তাদের মধ্যে একজন সামনে এগিয়ে এসে সারার হাত ধরে ফেলল। সারা খুব ভীত হয়ে পড়ল এবং হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল, কিন্তু ব্যর্থ হল। আশেপাশের লোকজন এখন সেখানে জড়ো হতে লাগল এবং দেখতে লাগল যে কি হচ্ছে। এখন সারা জোরে জোরে চিৎকার করতে লাগল, আমার হাত ছাড়ো! কিন্তু সেই ছেলে তার বন্ধুদের সাথে হাসতে লাগল। এতক্ষণ একটি নুরানি মুখের সুন্দর যুবক ভিড়ের মধ্যে থেকে সামনে এগিয়ে এসে দ্রুত সেই শারীরিক ছেলের থেকে সারার হাত ছাড়িয়ে দিল। সারা হাত ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে গেল। এখন শারীরিক ছেলেরা সেই যুবককে একা দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু পুরো ভিড় দেখে অবাক হয়ে গেল যে সেই একা যুবক একবারে 5 জন ছেলেকে মাটিতে ফেলে দিল। যুবকটি শক্তিশালী হওয়ায় তারা শারীরিক ছেলেরা সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন প্রতিবেশী খালা সারার বাড়িতে চলে এলেন এবং তার মা বাবাকে সব বললেন যে গতদিনে কি ঘটেছিল। তারা এটাও বললেন যে কিভাবে সেই একা যুবক 5 জন শারীরিক ছেলেকে শিক্ষা দিল এবং তাদের পালাতে বাধ্য করল। সারা ভাবতে লাগল, মনে হয়েছিল তারা সবাই মিলিত হয়ে আমার ক্ষতি করবে। ভালো হলো, ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া গেছে। খালা চলে যাওয়ার পর সারার বাড়ি থেকে বেশ বোকা খেতে হলো এবং তাকে বলা হলো যে সে যেন কমপক্ষে বাড়ি থেকে বের না হয়। সারা দুঃখিত হয়ে তার ঘরে চলে গেল এবং জানালার পাশে বসে পড়ল, যা বাইরে গলিতে খোলে। সে দুঃখভরা চোখে বাইরে আসা যাওয়া লোকজনকে দেখতে লাগল। এই সময় হঠাৎ তার জানালার সামনে একটি ছেলে এসে দাঁড়ালো। সারা তাকে দেখে অবাক হয়ে গেল। এটি তো সেই যুবক। সে ভীত হয়ে গেল যে যদি কেউ দেখে তাহলে বড় গোলমাল হবে। আজই তো সে সবাইকে সমস্যায় ফেলেছে। সে তৎক্ষণাৎ সেখান থেকে উঠে যেতে লাগল। তখন সেই ছেলে তার নাম ডাকল, সারা।
সারা তৎক্ষণাৎ থামল এবং জিজ্ঞেস করল, আপনি আমার নাম কিভাবে জানেন? ছেলেটি হাসতে হাসতে বলল, এই গ্রামে এমন কে আছে যে সারা নাম জানে না? সারা অবাক হয়ে তাকে দেখতে লাগল। তার মুখ আকর্ষণীয় এবং নুরানি ছিল, যাতে সারার চোখ সরানোর ইচ্ছে হচ্ছিল না। সারা জিজ্ঞেস করল, আপনি আমার বাড়িতে কেন এসেছেন? এটি ঠিক নয়। আমি আপনাকে একজন ভালো মানুষ মনে করছিলাম এবং আপনি ঠিক সেই কাজটিই করেছেন যা অন্য ছেলেরা করে। ছেলে হাসল এবং বলল, আপনি ধন্যবাদ না দিয়েই ভিতরে চলে গেছেন। আমি তো শুধু ধন্যবাদ নিতে এসেছি। সারার কথায় খুব অবাক হয়ে গেল। পরের মুহূর্তে সে আবার হাসতে লাগল এবং বলল, হাত ছাড়ানোর সময় আপনার কাগন সেখানে পড়ে গিয়েছিল। আমি সেটি ফেরত দিতে এসেছি। এবং আমি কখনো মেয়েদের পিছনে দৌড়াই না, না তাদের বিরক্ত করি। এই বলে সে চলে গেল এবং সারার প্রাণে প্রাণ ফিরে এলো। সে মনে করছিল যে এখন সেই ছেলে তাকে বিরক্ত করবে, কিন্তু সৌভাগ্যবশত সে একজন ভালো মানুষ বেরিয়ে এলো। সারা জানালা বন্ধ করে ভিতরে চলে গেল। সারার চোখে সারার মুখের ছবি ঘুরতে লাগল এবং তার কথাগুলো কানে বাজতে লাগল। সে তার চিন্তাগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করছিল, কিন্তু না জানি কখন আবার তার চিন্তায় হারিয়ে যাচ্ছিল। পরের দিন যখন সারা কাপড় নিতে দর্জির কাছে গিয়েছিল, তখন সেই ছেলেটিকে আগে থেকেই সেখানে দাঁড়িয়ে দেখে অবাক হয়ে গেল। সারা জিজ্ঞেস করল, আপনি এখানে? ছেলে তৎক্ষণাৎ ভীত হয়ে গেল এবং বলল, আমি আপনার পিছনে দৌড়াচ্ছিলাম না, আমি এখানে আপনার আগে এসেছি। সারা অনেক কষ্টে তার হাসি নিয়ন্ত্রণ করল এবং বলল, আমার তা মানে ছিল না। দুজনেই হাসতে হাসতে নিজেদের পথ ধরে চলে গেল। কাপড় নিয়ে সারা দ্রুত বাড়িতে ফিরল, কারণ আজ তাকে ছেলের পক্ষ থেকে দেখতে আসছেন এবং তাকে প্রস্তুত হতে হবে। বাড়িতে ফিরেই সে দ্রুত প্রস্তুত হল এবং অতিথিদের অপেক্ষা করতে লাগল। অতিথিরা আসার সাথে সাথে সারা খাবার পানীয় নিয়ে তাদের সামনে গেল, কিন্তু সামনে বসা ব্যক্তিকে দেখে অবাক হয়ে গেল। এটি আমার জন্য একটি সম্পর্ক নিয়ে এসেছে? সারা অবাক হয়ে ভাবল। সারার সামনে তার বাবার বয়সে একজন শক্তিশালী ব্যক্তি বসেছিল, যে বেশ ধনী মনে হচ্ছিল। তার সাথে 3টি ছোট মেয়ে ছিল। অতিথিরা চলে যাওয়ার পর মা বাবা একে অপরের সাথে আলোচনা করতে লাগলেন, কি করব, আমরা তো ক্লান্ত হয়ে গেছি, আমাদের সারার জন্য কোনো ভালো ছেলে মিলছে না। এই লোকটি ধনী এবং আমাদের সারার জন্য আগ্রহী, কিন্তু তার বয়স কিছুটা বেশি। সারা তো এখনো অনেক ছোট। মা বললেন, তার আরও 2 বোন আছে এবং আমি ভয়ে আছি যে তারা সারার জন্য বিপদে না পড়ুক। তারা দুজনেই খুব চিন্তিত ছিলেন। সারা এসব শুনে কাঁদতে লাগল এবং আবার জানালার কাছে গিয়ে বসে পড়ল। তার মাথায় আবার সেই ছেলের চিন্তা আসতে লাগল। তার মন চাইছিল যে এই মুহূর্তে সে তার কাছে আসুক এবং তার সাথে কথা বলুক, যাতে তার হৃদয়ের বোঝা হালকা হয়। সারা ভাবতে লাগল, না জানি কি আছে সেই ছেলেতে, যে তার প্রতি একটি অদ্ভুত আকর্ষণ অনুভব করছে। ঠিক তখনই হঠাৎ সেই ছেলে তার জানালার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। সারা ভীত হয়ে গেল। এটি কিভাবে হলো? আমি এখনই তার সম্পর্কে ভাবছিলাম এবং সে হঠাৎ এখানে এসে গেল। ছেলে জিজ্ঞেস করল, আপনি কি দুঃখিত? সারার চোখ থেকে অশ্রু পড়তে লাগল। সে কিছু বলতে পারল না এবং জানালা বন্ধ করে ঘরে চলে গেল। ঘরে গিয়ে সে খুব কেঁদে ফেলল। কিছুক্ষণ পরে সে শান্ত হলে তার মা বাবার ঘর থেকে কারো কথা বলার আওয়াজ শুনতে পেল। সে বাইরে বের হয়ে দেখল যে ঘরে কি এসেছে, কিন্তু দেখে অবাক হয়ে গেল। এটি তো সেই ছেলে, কিন্তু সে ঘরের ভিতরে কিভাবে এলো এবং মা বাবা এত ভালোভাবে তার সাথে কথা বলছেন কেন, যেন তারা আগে থেকেই জানতেন। শেষে কি হচ্ছে? সারা বিভ্রান্ত হয়ে তার ঘরে গিয়ে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, এ কে? বাবা হেসে বললেন, এটি আমার বন্ধু, কিছুদিন আগে পথে দেখা হয়েছিল এবং মালপত্র তুলতে আমার সাহায্য করেছিল। কিছুদিন আগে এটি এই গ্রামে এসেছে। যাও, এর জন্য কিছু খাবার নিয়ে এসো। সারা গেল এবং তাজা রুটি বানিয়ে সবজি নিয়ে আসলো। ছেলেটি পেট ভরে খাবার খেল এবং বাবার কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেল। তার চলে যাওয়ার পর সারা বাবাকে বলতে শুনল,
জফর খুব ভালো এবং সদালাপী ছেলে। কাশ এটি আমাদের সারার সাথে বিয়ে করে এবং আমাদেরও সমস্যা সহজ হয়ে যায়। সারার এই কথা শুনে অদ্ভুত এক স্বস্তি অনুভব হল, যেন কেউ তার হৃদয়ের কথা বলেছে। হঠাৎ করে সবকিছু ঠিক হতে শুরু করল। সে আশা এবং আলো দেখল এবং তার হৃদয় আনন্দ অনুভব করতে লাগল। সকালবেলা যখন সারা মায়ের ওষুধ নিয়ে বাড়ি ফিরছিল, তখন তার আবার জফরের সাথে দেখা হল। দুজনের চোখে একে অপরকে দেখে একটি উজ্জ্বলতা দেখা দিল। তারা একসাথে খুব সুন্দর লাগছিল, যেন একে অপরের জন্যই তৈরি। কথা বলতে বলতে তারা জানতে পারল যে তারা কখন সেই পুরনো গাছের কাছে পৌঁছালো। তারপর কিছুক্ষণ নিঃশ্বাস নিতে তারা সেই গাছের নিচে বসে কথা বলতে লাগল। সারা তার সাথে সময় কাটাতে খুব মজা পাচ্ছিল। সে জফরের কথাগুলো শুনতে মগ্ন ছিল এবং ভাবছিল যে জফর কত ভালো কথা বলে এবং সে অন্যান্য ছেলেদের থেকে কতটা আলাদা। কথাবার্তায় জফর সারা থেকে বলল, যারা তোমার সম্পর্কে বলে তারা সত্যিই বলেছে। তুমি সত্যিই অতিরিক্ত সুন্দর এবং তার থেকেও ভালো তোমার হৃদয়। এটি যেন শুনতে খুব আগ্রহী ছিল। এটি শুনে তার চোখে একটি ঝলক দেখা দিল। সারা সাহস সংগ্রহ করে জফরকে বলল যে বাবা তার সম্পর্কে কি বলছিলেন। জফর হাসতে লাগল। কাশ এটি সম্ভব হতো। সারা অবাক হয়ে জিজ্ঞেস করল, এটি সম্ভব কেন নয়? আমি কি এত খারাপ? জফর হাসতে হাসতে বলল, আমি তোমার থেকে অনেক বড়। সারা জিজ্ঞেস করল, কত বড়? জফর উত্তর দিল, 900 বছর। সারা জোরে হাসতে লাগল। সেই দিনের পর থেকে সারার ওপর যেন জফরের জাদু চলে এলো। সে দিনরাত তার মুখ দেখতে বিভিন্ন অজুহাত খুঁজতে লাগল এবং যখন সে দেখা হতো তখন পুরনো গাছের নিচে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। জফরের সাথে সময় কিভাবে চলে যায় সে বুঝতে পারত না। সারা এত খুশি আগে কখনো ছিল না। তার বিশ্বাস ছিল যে জফরই তার সমস্যার সমাধান। তার আগমনে সবকিছু সহজ হয়ে উঠেছিল এবং সবকিছু ভালো লাগতে শুরু করেছিল। সারা যখনই জফরের সাথে দেখা করার ইচ্ছা করত, সে সেই পুরনো গাছের কাছে পৌঁছে যেত এবং সেখানে তার জফরের সাথে দেখা হতো। জফরেরও অভ্যাস হয়ে গিয়েছিল যে সে সারার সাথে সময় কাটায়। জফরও সারার পিছনে পাগলের মতো ঘুরতে লাগল। তার বাড়িতে আসা যাওয়া বেড়ে গেল। মা বাবার সাথে জফরের সম্পর্কও ভালো হয়ে গেল। মা বাবা এখন তাকে তাদের ছেলের মতো মনে করতে লাগলেন। জফর যেন বাড়ির একটি অংশ হয়ে গিয়েছিল। সে প্রতিদিন দুপুরের খাবার সারার বাড়িতে খেত এবং বাড়ির দায়িত্বে সাহায্য করতে লাগল, যেন সে এই বাড়ির একটি সদস্য। কিন্তু সারা প্রায়ই অনুভব করত যে যখনই বিয়ের কথা উঠত, জফর সেই কথাটিকে মজা করে এড়িয়ে যেত, যদিও সে তাকে খুব পছন্দ করত। একদিন সারা জফরকে বলল যে তার হৃদয়ে এখন জফরের ছাড়া কোথাও লাগে না, এখন আমরা দুজনেই বিয়ে করে ফেলি। এটি শুনে জফরের উজ্জ্বল মুখ যেন ম্লান হয়ে গেল। সারা আবার বলল, আমরা একে অপরকে পছন্দ করি। যদি আমরা বিয়ে না করি তাহলে বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দেবেন। এটি শুনে জফরের চোখ থেকে অশ্রু পড়তে লাগল এবং সে কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেল। চিন্তায় ডুবে থাকা সারা পুরো পথ ধরে ভাবতে লাগল যে জফর কেন এমন করছে। বাড়ি ফিরে সে খুব খোয়া খোয়া ছিল এবং কিছু না খেয়ে বিছানায় শুয়ে পড়ল। সে ভাবতে লাগল যে সে কি একতরফা প্রেমে পড়েছে, কোথাও কি সে জফরের জন্য বোঝা হয়ে যাচ্ছে। সে অনেক ভাবল এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে সে আর জফরের সাথে দেখা করবে না। যদি তারা দুজনেই বিয়ে না করতে পারে তাহলে দেখা করার কোনো মানে নেই। এসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালে উঠে সে আবার জফরের কথা মনে করে দুঃখিত হয়ে গেল যে সে আর তার সাথে দেখা করবে না। তার পুরো দিন খুব খারাপ গেল। তাকে কিছুই ভালো লাগছিল না, তার কোনো কাজে মন ছিল না। অন্যদিকে জফর সারার জন্য পুরনো গাছের নিচে অপেক্ষা করছিল। বাবা বললেন, আজ কি হয়েছে জফর, তুমি খেতে আসোনি? জফর কি ঠিক আছে? এই কথাটি সারা আরও চিন্তিত করে তুলল। আজ 3 দিন হয়ে গেছে এবং সারা বাড়ি থেকে বেরোয়নি। জফরও খেতে আসেনি। সারার জফরের সম্পর্কে কোনো খবর ছিল না এবং সে দিন রাত চিন্তায় কাটাচ্ছিল।
বাইরে বারান্দায় বাবা মা বলছিলেন যে আজ তারা জফরের বাড়িতে গিয়েছিল দেখতে যে সে ঠিক আছে কিনা, কিন্তু যা ঘটেছিল তা ছিল তাদের ভয়। জফর খুব অসুস্থ ছিল এবং উঠতেও পারছিল না। এটি শুনে সারার নিজের উপর খুব রাগ হল। সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে জফরকে দেখতে তার বাড়িতে চলে গেল। জফর সত্যি খুব অসুস্থ ছিল, তার শরীর যেন আগুনে জ্বলছিল। সারা তার যত্ন নিল, তাকে খাবার দিল এবং বাড়িতে ফিরে এলো। সে প্রতিদিন তার জন্য খাবার নিয়ে যেত, তাকে ওষুধ খাওয়াত এবং নীরবে বাড়িতে ফিরে আসত। এই সময় তারা দুজনেই নীরব থাকত এবং একে অপরের সাথে অপরিচিতের মতো আচরণ করত। এখন সারার এই সবকিছু খুব কষ্ট দিতে লাগল। সে এবার নীরবতা ভাঙার এবং জফরের সাথে খুলে কথা বলার সিদ্ধান্ত নিল। তুমি আসলে কি চাও? যদি তোমার এত পছন্দ হয় তাহলে বিয়ে কেন করো না, এবং বিয়ে করতে না পারো তাহলে সোজাসাপটা বলো কেন না? জফর সারার হাত ধরল এবং পুরনো গাছের কাছে নিয়ে গেল। সে সারাকে গাছের নিচে বসালো এবং বলল, একটি গল্প শুনবে? সারা মাথা নেড়ে সম্মতি জানাল। জফর বলতে লাগল। সে সেই গাছের দিকে ইঙ্গিত করে বলল, এই গাছটি দেখছ? এই গাছ এবং আমি দুজনেই খুব পুরনো। এটি আমার বাড়ি। একবার আমার বাড়ির বাইরে কিছু লোক তোমার কথা বলছিল, তোমার সৌন্দর্য নিয়ে আলোচনা করছিল। আমি শুনলাম এবং তোমাকে দেখতে চাইলাম। আমি শুধু তোমাকে একবার দেখতে এসেছিলাম, কিন্তু তোমার প্রেমে আটকাতে লাগলাম এবং আমার বুঝতে পারছিলাম না। একবার তোমাকে দেখে ফেললে তারপর দূরে যেতে পারলাম না। এখন আমার গ্রামের লোকেরা আমাকে একজন মানুষের প্রেমে পড়ার শাস্তি দিয়েছে। আমাদের দুজনের প্রেমে পড়া গুনাহ হয়ে গেছে। তুমি আমার দুনিয়ায় আসতে পারবে না এবং আমাকে তোমার দুনিয়ায় আসতে দেওয়া হবে না। আমি জফর, আমার বয়স ৯০০ বছর। আমি এতটা স্বার্থপর নই যে আমার হৃদয়ের জন্য তোমাকে তোমার দুনিয়া থেকে আলাদা করে দিই এবং সেই জীবন যাপন করতে বলি যা তোমার প্রাপ্য নয়। সারা বিস্মিত হয়ে জফরের দিকে তাকিয়ে রইল এবং তারপর হেসে উঠল। তারপর বলল, মানুষরা বাহানা তো খুব ভালো বানায়। যদি তুমি বিয়ে করতে না পারো তাহলে পরিষ্কার বলো, এই গল্প বানানোর দরকার নেই। আমি কখনোই নিজেকে তোমার উপর চাপিয়ে দেব না। হ্যাঁ, আলাদা কথা হলো, যদি তোমার সাথে বিয়ে না হয় তাহলে আমি কখনোই বিয়ে করব না, কিন্তু আমি জোর করে তোমার উপর বোঝা হব না। এটি বলার পর সারা উঠে যেতে লাগলো যে এমন সময় একটা ঠান্ডা বরফের মতো হাত তার হাত ধরল। সারা যখন ফিরে তাকালো তখন দেখল জফর এখন তার আসল অবস্থায় দাঁড়িয়ে আছে। সারা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। তার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না যে জফর যে সব কিছু বলেছে তা সত্যি হতে পারে। সারা সেখানেই অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরে এলো তখন সে তার ঘরে ছিল। তার সব পরিবার তার চারপাশে জড়ো হয়েছিল। সারা জিজ্ঞেস করল, আমি এখানে কিভাবে এলাম? মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি মানে? তুমি তো রাত থেকে এখানেই ঘুমাচ্ছ, আর কতক্ষণ ঘুমাবে? উঠে যাও, খাবার খাও। সারা খাবার খেতে গেল। তখন নিয়ম অনুযায়ী জফরও তাদের সাথে দুপুরের খাবার খেতে এলো। সারা বিস্মিত হয়ে জফরকে দেখছিল। সে বুঝতে পারছিল না যে গতকাল যা ঘটেছিল তা কি স্বপ্ন ছিল না বাস্তবতা। খাবার খাবার পর জফর বিদায় নিল এবং কিছুক্ষণ পর সারা আবার তার সাথে দেখা করতে গেল। সারা তাকে দেখে জিজ্ঞেস করল, তোমার কি ভয় লাগে না যে তুমি একজন জিনের সাথে দেখা করতে এসেছ? সারা উত্তর দিল, আমি তো আগে এসেছি দেখা করতে। জফর বলল, আগে বিষয়টি অন্য ছিল, আগে তুমি জানতেন না। সারা উত্তর দিল, আমার জন্য আগে এবং এখন কোনো পার্থক্য নেই। আমি কালও তোমার সাথে প্রেম করতাম এবং আজও আমার প্রেম একই। জফর এইবার বিস্মিত হয়ে সারার দিকে দেখছিল। জফর প্রথমবারের মতো এমন একজনকে দেখছিল যার কাছে তার ভয় নেই। আমি তোমাকে কষ্টে দেখতে পারি না সারা, জফর কোমল স্বরে বলল। সারা হাসতে হাসতে বলল, এখন তো হয়তো আমি মারা যাব, কারণ তোমার বিচ্ছেদ আমাকে বাঁচতে দেবে না। জফর বলল, পাগল মাথাও সারা, তুমি একজন মানুষ। সারা উত্তর দিল, তাহলে তোমাকে আমার জীবনে আসার আগে ভাবতে হবে। এখন এসব ভাবার সময় নেই। যদি তুমি চাও যে আমি বাঁচি
তাহলে আমার সাথে বিয়ে করো। আমাকে তোমার দুনিয়ায় নিয়ে যাও, অথবা আমার দুনিয়ায় আসো। দুটোই মঞ্জুর। সারার কথাগুলি ঝফরকে গভীর চিন্তায় ডুবিয়ে দিল। সারা ছাড়া ঝফরের জন্য এখন অসম্ভব ছিল, এবং এই দুই ভিন্ন প্রাণীর সাথে থাকা সম্ভব ছিল না। তাদের মধ্যে কাউকে তার দুনিয়া ত্যাগ করতে হবে। ঝফর ভাবল, যদি ত্যাগ করতে হয় তাহলে আমি দেব, কারণ প্রেমের গুনাহ আমি করেছি। সারার দুই বড় মেয়ের বিয়ে কোনো ভালো ঘরে দেবার সিদ্ধান্ত নিল ঝফর, এবং একজন পুত্রের মতো বিয়ের প্রস্তুতিতে মা বাবার সাহায্য করতে লাগল। সে দুই বোনের জন্য ভালো ছেলের সন্ধান করতে লাগল, দান সামগ্রী সংগ্রহ করল এবং বিয়েতে খরচ করার জন্য অর্থের ব্যবস্থা করল। বিয়ের প্রস্তুতির পর ঝফর মা বাবার কাছে সারার হাত চাইল। মা বাবার আশা ছিল যে তারা ঝফরকে তাদের জামাই হিসেবে দেখবে। তারা খুশি হয়ে হ্যাঁ বললেন, কিন্তু ঝফর তাদের সামনে একটা শর্ত রাখল। আমি 1 বছর পরে বিয়ে করব। আমি শহরে গিয়ে কিছু হতে চাই। আমার বিয়ের প্রস্তুতি নিজে করতে চাই। ততক্ষণ পর্যন্ত আপনি সারাকে আপনার আমানত হিসেবে নিরাপদে রাখবেন। 1 বছর পরে এসে আমি সারার সাথে বিয়ে করব। মা বাবা রাজি হয়ে গেলেন। এই বলে ঝফর তার গ্রামে ফিরে গেল। সারার জন্য এই 1 বছর কাটানো অত্যন্ত কঠিন হয়ে গেল। সে দিন-রাত ঝফরের অপেক্ষা করতে লাগল এবং ভাবতে লাগল যে কখন এই 1 বছর শেষ হবে। অনেক অপেক্ষার পর অবশেষে 1 বছর পূর্ণ হল, এবং সারার অপেক্ষা শেষ হতে চলেছে। সে খুব খুশি ছিল যে ঝফর এখন আসবে এবং তার অপেক্ষা চিরকালীনভাবে শেষ হবে। কিন্তু এখন তার জন্য সময় কাটানো আরও কঠিন হয়ে পড়ছিল। মা বাবার স্বাস্থ্য এখন খারাপ হতে শুরু করেছিল। এখন তারা দিনরাত শুধু সারার চিন্তায় করছিলেন যে তাদের জীবনে তারা তার দায়িত্ব সম্পন্ন করবেন। 1 বছর এবং 6 মাস পেরিয়ে গেল, কিন্তু ঝফর এখনো ফিরে আসেনি। এখন সবাই চিন্তিত হয়ে পড়ল। সারার এখন ভয় হচ্ছিল যে যদি ঝফর ফিরে না আসে তাহলে কি হবে। অন্যদিকে মা বাবার মনে প্রশ্ন উঠতে লাগল যে ঝফর কি তাদের প্রতারণা করেছে। বাড়ির পরিস্থিতি এখন খুব খারাপ হয়ে গিয়েছিল। বাবার কাজেও যেতে পারছিলেন না, এবং তাদের মধ্যে আগের মতো পরিশ্রম করার শক্তিও ছিল না। অবশেষে মা বাবা সিদ্ধান্ত নিলেন যে তারা আর অপেক্ষা করবেন না এবং সারার বিয়ে অন্য কারোর সাথে করে দেবেন। তারা আর দেরি করতে পারছিলেন না। সারা এটি শুনে খুব দুঃখিত হয়ে পড়ল। সে পুরনো গাছের কাছে দৌড়ে গেল এবং সেখানে গিয়ে খুব কাঁদতে লাগল। তারপর উচ্চস্বরে প্রশ্ন করতে লাগল, আসলে তুমি আমাকে প্রতারণা করেছ? কেন তুমি আমার সাথে এমন করেছ? যদি তোমাকে ছেড়ে যেতে হতো তাহলে অপেক্ষা এবং আশা দিয়ে কষ্ট দিই কেন? সারা কাঁদতে কাঁদতে বলছিল যে হঠাৎ করেই সে সেই সুগন্ধ অনুভব করল যা ঝফর থেকে আসত। সে কিছুক্ষণ চুপ হয়ে গেল, এবং যখন সে পিছনে ফিরল তখন দেখল ঝফর হাসতে হাসতে তার পিছনে দাঁড়িয়ে আছে এবং তার কথাগুলো শুনছে। সে তার শাস্তি কাটিয়ে ফিরে এসেছে। এখন সে একজন সাধারণ মানুষ, আর তার কাছে জিনের কোনো শক্তি নেই, এবং তার কাজগুলো এখন আর সহজে হতে পারে না। তাকে নির্বাসিত করা হয়েছিল। ঝফর তার দুনিয়ার ত্যাগ দিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী সারার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। এখন এই দুনিয়ায় থাকা ঝফরের জন্য কোনো চ্যালেঞ্জের কম ছিল না। এখন তাকে একজন সাধারণ মানুষের মতো পরিশ্রম করতে হবে, কিন্তু সে সারার জন্য সবকিছু আনন্দের সাথে করতে পারত। শীঘ্রই তারা দুজনেই বিয়ে করে এবং একে অপরের ভালোবাসার মাধ্যমে জীবন কাটাতে শুরু করে। আজ ঝফর তার সবকিছু হারিয়েও অত্যন্ত শান্তিতে ছিল, কারণ সারার সাথে যে শান্তি সে অনুভব করত তা কোনো শক্তি বা ধন সম্পদের চেয়ে বেশি মূল্যবান ছিল।